হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নতুন একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে, টাকা পয়সা নিয়ে। কিভাবে আপনি আপনার টাকা পয়সা সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন, সেটাকে আরও বাড়াতে পারবেন এবং একটু গুছিয়ে ইনভেস্ট করতে পারবেন। প্রথমে আমি বলি, আমি কোনো এক্সপার্ট না বা আমার ওই রকম কোনো অভিজ্ঞতাও নেই। আসলে মাঝে মাঝে আমি নিজের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু ফলো করি, তাই আপনাদের সাথে শেয়ার করা, এই আর কি। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের দেশে যারা জানতে আগ্রহী তাদের বেশিরভাগই যেসব বই কিংবা আসলে বিভিন্ন চ্যানেল ফলো করেন, তারা কিন্তু আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে তার ইউরোপ কিংবা আমেরিকান মার্কেট রিসার্চ করে লেখা, এবং তা আমাদের অর্থসামাজিক প্রেক্ষাপটে খুব একটা কিন্তু মেলে না। তাই আমি আজকে চেষ্টা করব যতটা পারা যায় যে আমাদের ব্যবস্থাপনার সাথে মিল রেখে বিষয়টাকে একটু বুঝিয়ে বলতে। টাকা পয়সা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলাটা অনেকেই খানিকটা একটু অন্য চোখে দেখেন, তবে ব্যাপারটা আস্তে আস্তে আসলে চেঞ্জ হওয়া দরকার। আমি মনে করি যে আপনার এই ব্যাপারটা জানা থাকলে পরবর্তীতে আপনি বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পেতে পারেন, যেটা হতে পারে আপনার চাকরি, ব্যবসা বা মোস্টলি আপনার ব্যক্তিগত জীবনে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে মানি ম্যানেজমেন্ট বোঝার জন্য প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আপনার সময়ের মূল্য কতটা। তো সময় যে অমূল্য সেটা কিন্তু আমরা সবাই জানি। এখানে ব্যাপারটা আসলে ঠিক ওই রকম না। এখানে মূল্য নির্ধারণের ব্যাপারটা হলো আসলে যে আপনি কোন কাজ করলে তা আপনার চাকরি হোক বা আপনার নিজের ব্যবসা হোক কিংবা ফ্রিল্যান্সিং হোক, যে যাই হোক না কেন, সেটার প্রতি ঘন্টার মূল্য ঠিক কতটুকু। এটা বের করার সবথেকে সহজ উপায় হলো আপনি যখন কোনো কাজ করবেন তা করতে কতটুকু সময় লেগেছে এবং তার সেই কাজটা করে আপনি কত টাকা উপার্জন করবেন বা করলেন, সেটাকে ভাগ করলে যে ভাগফলটা পাবেন সেটা হলো আপনার প্রতি ঘন্টার কাজের মূল্য বা দাম। এই ব্যাপারটা যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কাজগুলো আপনার করা উচিত না আর কোন কাজগুলো আপনি করবেন। যেমন ধরা যাক আপনার প্রতি ঘন্টার মূল্য 500 টাকা, অতএব যে কাজগুলো করলে আপনি প্রতি ঘন্টায় 500 টাকা থেকে কম পাবেন সেটা আপনার করা উচিত হবে না, এবং এটা স্মার্ট চয়েসের মধ্যে একদমই পড়বে না। আর আপনার স্মার্ট চয়েস হবে যে 500 টাকা অথবা এর থেকে বেশি ভ্যালুর কোনো কাজ করার চেষ্টা করা। মানি ম্যানেজমেন্টের ব্যাপারে সুন্দর একটা রুল আছে যেটা আপনি চাইলে ফলো করতে পারেন। আমি নিজেও এটা ফলো করি, 50, 30 এবং 20 রুলটা। এই রুলের ব্যাপারটা হলো যে আপনার মোট আয়ের 50% খরচ করবেন আপনার নিডস বা প্রয়োজন পূরণে, 30% ওয়ান্ট বা চাহিদা, আর বাকি যে 20% থাকলো সেটা হলো সেভিংস অথবা ঋণ পরিশোধে। এখানে নিডস হলো যেসব জিনিসপত্র বা যেগুলো আপনার বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন, যেমন খাবার, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদা। আর ওয়ান্ট হলো যে জিনিসগুলো আসলে আমাদের জীবনযাপন আরও আরামদায়ক বা স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলে। এগুলো আমাদের বেঁচে থাকার জন্য আসলে অবশ্য জরুরি না, তবে থাকলে ভালো হয়। যেমন মনে করেন নতুন একটা ব্র্যান্ডের টি শার্ট কেনা, লেটেস্ট কোনো ভিডিও গেম কেনা বা সিনে কমপ্লেক্সে গিয়ে স্পাইডারম্যান বা বিভিন্ন মুভি দেখা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা চাইলেই স্কিপ করতে পারি এবং এতে আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না। আর বাকি 20% হলো আপনার সেভিংস, অথবা আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন সেটা পরিশোধ করা। তবে সেরকম যদি কোনো লোন না থাকে তবে বেটার অপশন এই 20% আপনার ব্যক্তিগত সেভিংসে জমা রাখা। এবার আসা যাক মানি গ্রো বা কিভাবে সেটাকে বাড়ানো যায়। হ্যাঁ, টাকা গ্রো করার প্রধান সত্যটা কি জানেন তো? সত্য হলো আপনাকে আগে কিন্তু টাকা আর্ন করতে হবে। আপনি যদি টাকা উপার্জনই না করেন তাহলে সেটা গ্রো করবেন কিভাবে, তাই না? তো উপার্জনের সাথে সেভিংস থাকাটাও কিন্তু সমানভাবে জরুরি, কারণ আপনি যদি আপনার উপার্জনের পুরো টাকাটাই খরচ করে ফেলেন তবে কিন্তু কোনোভাবে সেটাকে আপনি গ্রো করতে পারবেন না বা সেটা সম্ভব না।
টাকা গ্রো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইনভেস্টমেন্ট। টাকা সেভ করে নিজের কাছে জমিয়ে রাখাটা আসলে মোটেও কিন্তু স্মার্ট কাজ না, বা কোনো ইফেক্টিভ উপায়ও কিন্তু না এটা। তবে আপনি কোনো ব্যাংকে আপনার টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি মাস বা বছর শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রিটার্ন হিসেবে পাবেন, যেটাকে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট বলা যায়। কারণে এভাবে কিন্তু আপনার টাকাটাও সেভে থাকলো, আর একটা ইন্টারেস্টও কিন্তু আপনি পেলেন, যেটা কিনা আপনার টাকার সাথে যুক্ত হলো। এই ব্যাপারে আমরা আস্তে আস্তে আসছি। সবচেয়ে বেস্ট এবং ইফেক্টিভ ইনভেস্টমেন্ট হলো আপনার নিজের ওপরে ইনভেস্টমেন্ট। আপনি নিজে যত ডেভেলপড হবেন, স্কিলফুল হবেন, বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি ততই আপনার নিজের ভ্যালু বৃদ্ধি করবেন। আর এতে কিন্তু আসলে আপনার টাকার সম্ভাবনাও আরও অনেক বেড়ে যাবে। আপনি যখন একটা ভালো বই পড়ছেন, স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স করছেন, আপনি আসলে নিজেকে কিন্তু প্রতিনিয়ত আরও বেটার পজিশনে নিয়ে যাচ্ছেন, আরও ডেভেলপড হচ্ছেন। এখন কিন্তু আপনার মনে হতে পারে, আরে এটা তো একটা, এই বিষয়টা তো একটা পার্সোনাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আসলে আপনি নিজেই কিন্তু একটা বিজনেস। তাই আপনি যতই নিজেকে ডেভেলপ করবেন, ঠিক ততই কিন্তু আপনার বিজনেস ডেভেলপড হবে। আপনার সেলফ ইনভেস্টমেন্টের মাধ্যম হচ্ছে কিন্তু আসলে প্রোডাক্টিভ বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যে বইগুলা, বা আপনার ক্রাইটেরিয়া, বা আপনার লাইফের গোল অনুযায়ী কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স, বা আপনি নিজের জায়গা লেভেল আপ করার জন্য যে স্কিল বা কাজগুলো আপনি করবেন। এখন আসা যাক দ্বিতীয় ইনভেস্টমেন্ট প্ল্যানে। এখন আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন ব্যাংকে, বা সরকারি সঞ্চয়পত্র, বন্ড, পোস্ট অফিস ইত্যাদি ইত্যাদিতে, যেখান থেকে প্রতি বছরে আপনি কিন্তু শতকরা 7 থেকে 10% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এক্ষেত্রে আপনি যেটাই ভালো মনে করবেন বা আপনি সেফ ফিল করবেন, সেটাতেই আপনি করবেন। তবে চেষ্টা করবেন অতি বেশি রিটার্ন পলিসি বা অতি অল্প সময়ে বেশি লাভের স্কিমগুলো এড়িয়ে যেতে। এই জাতীয় যারা অফার করে তাদেরকে এড়িয়ে যেতে। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফেক বা স্ক্যাম হয়ে থাকে। তো আপনাকে কিন্তু আসলে কেউই অল্প সময়ে সৎভাবে কিন্তু বেশি রিটার্ন দিতে পারবে না, এটা আমার মনে হয়। আর তাই বেটার অপশন এদেরকে অ্যাভয়েড করে চলা। আমি নিজেও এদেরকে এইসব ইনভেস্টমেন্টকে আমি অ্যাভয়েড করে চলি, এবং এই জাতীয় কোথাও আমি কোনো ইনভেস্টমেন্ট করি না। তো আমাদের প্রেক্ষাপটে আসলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট সাধারণত 4 থেকে 7% এর মধ্যেই থাকে। তাই রিটার্ন পলিসি আসলে মিনিমাম 7% রাখার চেষ্টা করাটাই ভালো। তো একই সাথে আসলে বছর শেষে পাওয়া ইন্টারেস্ট ও রিটার্নও ইনভেস্ট করে দেওয়া একটা ভালো অপশন। আর এক্ষেত্রে সবসময় লং টাইম যে ইনভেস্টমেন্টের পরিকল্পনা, সেটা রাখা উচিত। আর যদি আপনি তুলনামূলক কম সময়ে একটু বেশি রিটার্ন চান, তবে সেক্ষেত্রে কিন্তু বেস্ট অপশন হলো অন্য কারোর ব্যবসায় ইনভেস্ট করা। তবে এখানে অন্য কারোর বলতে আমি অবশ্যই বলছি না যে রাস্তায় নেবে যাকে পাবেন সেরকম র্যান্ডম কারোর ব্যবসায় ইনভেস্ট করা, একদমই কিন্তু না। তো আপনার আশপাশের ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ ব্যবসা করেন বা শুরু করবেন বলে ভাবছেন, এবং আপনার কাছে যদি যথেষ্ট ট্রাস্টিও মনে হয়, এবং তার ব্যবসার ডিটেলস জেনে তারপরে আপনি তার সাথে হয়তো ইনভেস্ট করতে পারেন। যদি আপনি মনে করেন যে লাভজনক হবে, তাহলে তখন আপনি সেখানে আপনার টাকা ইনভেস্ট কিন্তু করতে পারেন। সব ঠিক থাকলে কোনো সময় দেখা যাচ্ছে যে এই জাতীয় ব্যবসার থেকে আপনি কিন্তু 40% বা 50%ও কিন্তু রিটার্ন পেতে পারেন। তাই এটাও একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। তো এই হলো আসলে ইনভেস্টমেন্টের আদ্যোপান্ত। তবে একটা ব্যাপার মনে রাখা উচিত, এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, এই যে টাকা, সেটাকে ম্যানেজ করা, বাড়ানো, আবার ইনভেস্ট করা, এইসব কিন্তু আসলে জরুরি। কিন্তু টাকার মূল লক্ষ্য কিন্তু আসলে টাকা দিয়ে আরও টাকা বাড়ানো না, বা আরও টাকা উপার্জন করা না। টাকা মূলত আপনাকে ফিনান্সিয়াল একটা ফ্রিডম দেয়, যাতে আপনি আপনার প্যাশন বা আপনার ইচ্ছা, যেটাই আপনি বলেন না কেন, বা আপনার স্বপ্ন এবং চাওয়াগুলোকে পূরণ করতে পারেন, এরকম আর কি একটা ফ্রিডম দেয় আপনাকে। তো টাকা উপার্জনের মূল লক্ষ্য আসলে আপনার চাহিদাগুলোকে পূরণ করা, চাহিদা বা চাওয়াকে সাইডে রেখে আরও সেই টাকা দিয়ে উপার্জন করা না। টাকার আপাত দৃষ্টিতে আসলে
কোনো মূল্য নেই যতক্ষণ না আপনি সেটাকে আপনার কোনো চাহিদা পূরণে কাজে লাগাচ্ছেন বা সেটা পূরণে বিনিময় হিসেবে আপনি ব্যবহার করছেন। টাকা জীবনে অবশ্যই জরুরি, তবে আমার কাছে মনে হয় হ্যাপিনেস তার চেয়েও অনেক বেশি জরুরি। তাই খুশি থাকুন সবাই, আর আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওর ব্যাপারে আপনার যে কোনো মতামত এবং পরের ভিডিওতে কী নিয়ে আলোচনা করা উচিত তা জানান কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই।